Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। শ্রোতা বন্ধুরা, শুরু করছি এমি ক্রসের লেখা পোর্ট্রেট অফ সিস্টার এলসা। এর আগে আমরা এই গল্পের যেখানে শেষ করেছিলাম, আজ তার পরবর্তী পর্ব থেকে শুরু হবে। তবে গল্প শুরুর আগে নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি পোর্ট্রেট অফ সিস্টার এলসা। 1898 সালের সেপ্টেম্বর। সিস্টার এলসা, ভয় পাওয়া কাঁপা কাঁপা গলায় ডেকে উঠলেন অ্যান্থনি টোয়েনার। সিস্টার এলসার চোখ দুটোর দিকে চেয়ে তিনি এখন রীতিমতো আতঙ্কিত। তার মনে হতে লাগলো, না, এই চোখ কিছুতেই সেই সিস্টার এলসার হতে পারে না। কি ভয়ঙ্কর চোখ দুটো, কি অমানুষিক হিংস্র দৃষ্টিতে চেয়ে রয়েছে তার দিকে। সহসা সিস্টার এলসার দৃষ্টি আবার যেন আগের মতো হয়ে গেল। টোয়েনারকে লক্ষ্য করে তিনি ভয় পাওয়া গলায় বলতে লাগলেন, জোনাথন ক্রেগ ফিরে আসছে, আমি ওর শক্তি অনুভব করতে পারছি। বলতে বলতে হাতে ধরা কাষ্ঠখণ্ডটার দিকে তাকালেন সিস্টার এলসা, যেটা তিনি এইমাত্র ওই চার্চের গুপ্ত চেম্বার থেকে সদ্য তুলে এনেছেন। একটু থেমে তিনি ফের বলতে লাগলেন, ইতিমধ্যেই ও বেকলেসফোর্ডের অনেক মানুষের প্রাণহানির কারণ হয়েছে। ও ও এখানেই আছে, আবার আমায় কবজা করে ফেলবে। তখন তখন আমি আর আমাতে থাকবো না। বলতে বলতে হঠাৎ কিরকম যেন ভাবুক হয়ে গেলেন সিস্টার এলসা। কাঁধের ওপর দিয়ে পেছনে তাকিয়ে অদৃশ্য কাউকে দেখে যেন চমকে উঠলেন। তারপরই ভয়ার্ত গলায় বলে উঠলেন, ওই তো, ওই তো, ও এখানেই আছে, আসছে, ও ও আসছে, আবার আমায় কবজা করতে আসছে। মিস্টার টোয়েনার, মিস্টার টোয়েনার, এক্ষুনি চলে যান আপনি আমার সামনে থেকে, নইলে এখনই আমার দ্বারা আপনার চরম ক্ষতি হয়ে যাবে। চলে যান, চলে যান, রোমে গিয়ে ফাদার স্যামুয়েল মাইকেলকে বলুন। কথাগুলো বলতে বলতে অস্বাভাবিক এক আতঙ্কে থরথর করে কাঁপতে কাঁপতে সিস্টার এলসা চতুর্দিকে দৃষ্টি ঘোরাতে লাগলেন। তারপর যেন কতকটা নিজের মনেই বললেন, অবশ্য ফাদার মাইকেলই বা কি করবেন, কিন্তু তিনি আমার এই মুহূর্তে কাছে থাকলে আমি তার কাছে পরামর্শ চাইতে পারতাম। তিনি তিনি কিছু উপদেশ দিতে পারতেন আমায়। অ্যান্থনি টোয়েনার এবার অধৈর্য হয়ে সিস্টারকে প্রশ্ন করলেন, আপনি কি দয়া করে আমায় একটু বোঝাবেন সিস্টার, যে এসব কি ঘটছে এখানে? টোয়েনার আসলে কি ঘটছে তার আশেপাশে কিছুই বুঝতে না পেরে একসঙ্গে বিরক্তি আর হতাশা তাকে গ্রাস করছিল ক্রমশ। সিস্টার, আপনি ঠিক আছেন তো? আপনার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। ও ওর নাম ওর নাম জোনাথন ক্রেগ। বলতে বলতে কোনো রকমে নিজের দু পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালেন সিস্টার এলসা। তখনও তার উদ্ভ্রান্ত চোখ দুটো দিশাহীনভাবে আশপাশে কাউকে যেন খুঁজে বেড়াচ্ছিল। তিনি বলতে লাগলেন, 300 বছর আগে মারা গিয়েছিল ও, আর আর তারপর থেকেই ওর আত্মা এই ছোট্ট কাঠের খণ্ডটার মধ্যে বন্দি হয়ে আছে। জীবিতকালে ওই জোনাথন ক্রেগ কালা জাদুর চর্চা করত। জীবিতকালেও যেরকম সবার কাছে ত্রাসের কারণ হয়ে উঠেছিল, মৃত্যুর পর একইভাবে ত্রাসের কারণ হয়ে রয়েছে।
মৃত্যুকে ফাঁকি দিয়ে ও ও আবার পুনরুজ্জীবিত হয়ে উঠেছিল, আর এখনো আছে। অ্যান্থনি টয়েনার বললেন, সিস্টার, মৃত্যুকে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারেনি, পারবেও না। সিস্টার এলসা বললেন, আপনাকে কিভাবে বোঝাবো ব্যাপারটা মিস্টার টোয়েনার? রোম থেকে আমায় পাঠানো হয়েছিল ওই চার্চের গুপ্ত চেম্বারে শতাব্দীব্যাপী সুপ্ত অবস্থায় থাকা এই কাঠের খণ্ডটা নিয়ে আসার জন্য। অশুভ শক্তির ধারক আর বাহক এই বিশেষ কাঠের খণ্ডটা নিয়ে আসার জন্য আমায় যথেষ্ট প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। আমাকেই ওরা এই কাজের জন্য উপযুক্ত মনে করেছিল, কিন্তু কিন্তু ওরা জানে না আমি অ্যান্থনি টোয়েনার, আমি আমি এই কাজের মোটেও উপযুক্ত ছিলাম না। অ্যান্থনি টোয়েনার এবার সিস্টারের দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে অধৈর্য গলায় বলে উঠলেন, সিস্টার, আপনি এখন ক্রফোর্ডের দিকে ফিরে চলুন তো, কাল দিনের আলোয়। কিন্তু তার কথার মাঝেই সিস্টার এলসা ফের জড়ানো গলায় বলে উঠলেন, একমাত্র একমাত্র নির্মল পবিত্রতাই ওই দুষ্ট আত্মাকে এর ভেতর কয়েদ করে রাখতে পারে। বলতে বলতে হাতে ধরা সেই বিচিত্র কাঠের খণ্ডটাকে আরও আঁকড়ে ধরলেন সিস্টার এলসা। বলতে লাগলেন, আমি আমি মনে করি আমি পারবো আমার মিশন কমপ্লিট করতে। কিন্তু যদি ব্যর্থ হই, হয়তো ওই জোনাথন ক্রেকের ইভিল স্পিরিট নির্বিবাদে পৃথিবীর বুকে আবার ঘুরে বেড়াতে পারবে। ফের পৃথিবীর ওপর নিয়ে আসবে একটা দুঃস্বপ্নের কালো মেঘ। বিগত 300 বছরে ও ও আরও শক্তিশালী, আরও অভিজ্ঞ হয়ে উঠেছে। মিস্টার টোয়েনার একটা কাজ করতেই হবে। এই কাঠের খণ্ডটাকে যেভাবে হোক কোনো কোনো পবিত্র জায়গায় সিল করে রাখতে হবে, কিংবা কিংবা পবিত্র না হলেও এমন কোনো জায়গা যেখান থেকে এই অশুভ আত্মা বাইরের পৃথিবীতে মুক্ত হবার কোনো পথই খুঁজে পাবে না। কিন্তু এরকম জায়গা কোথায় পাবেন সিস্টার? কথাটা বলতে গিয়েও মুখেই আটকে রইল কথাটা। টোয়েনার স্পষ্ট অনুভব করলেন কেউ বা কিছু একটা যেন এইমাত্র পেছন থেকে তার হাত স্পর্শ করল। চমকে পেছনে তাকিয়েও তিনি কাউকে দেখতে পেলেন না, কিন্তু কাউকে না দেখতে পেলেও ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে তিনি স্পষ্ট অনুভব করলেন এখানে তিনি এবং সিস্টার এলসা ছাড়াও আরও যেন কেউ রয়েছে। তাকে দেখা যাচ্ছে না, কিন্তু সে আছে। সিস্টার এলসারও সম্ভবত এরকম কোনো অনুভূতি হয়েছে। তিনি বলে উঠলেন, আপনি জানেন ও এখানেই রয়েছে, নিশ্চয়ই টের পাচ্ছেন। ওকে দেখা যাচ্ছে না, কিন্তু ও আছে। বরফের একটা শীতল স্রোত নেমে গেল টোয়েনারের শির দাঁড়াবে। প্রায় তোতলাতে তোতলাতে বললেন, আমার এ ব্যাপারে কোনো ধারণা নেই সিস্টার। কথাটা বলতে বলতে ভয়ার্ত চোখ দুটো আশপাশে তাকাতে লাগলেন অ্যান্থনি টোয়েনার। কোনো মানুষ নজরে না পড়লেও শুধু কালো কালো ছায়া নজরে পড়ল তার। আপাত দৃষ্টিতে গাছের ছায়া মনে হলেও যেন তা আদৌ গাছের ছায়া নয় বলে মনে হলো। সিস্টার এলসা প্রশ্ন করলেন, আপনি অন্যদেরও দেখেছেন তাই না? ওই সব গ্রামবাসীদের আত্মাদেরও দেখে এসেছেন এই মাত্র, ঠিক কি না? টোয়েনার বললেন, হ্যাঁ, আমি ওদের দেখেছি। ওই লোকগুলোকে আমি দেখেছি যারা একদিন এই গ্রামের বাসিন্দা ছিল। সিস্টার এলসা বললেন, সাবধান, ও এখন এত কাছে রয়েছে যে আপনিও টের পাবেন ওর উপস্থিতি। হঠাৎ প্রচণ্ড আতঙ্কে হিস্টিরিয়া রোগীর মতো চিৎকার করে উঠলেন অ্যান্থনি টোয়েনার। তিনি দেখলেন সিস্টার এলসার পেছনে দাঁড়িয়ে একটা কালো ছায়া, দীর্ঘ এক মানুষের ছায়া। ছায়ামূর্তিটা তার একটা হাত রেখেছে সিস্টার এলসার কাঁধের উপর। সিস্টারও সম্ভবত সেটা অনুভব করতে পারছেন। সঙ্গে সঙ্গে অবর্ণনীয় আতঙ্কে তার মুখ বিবর্ণ হয়ে গেল। ভয়ার্থ দৃষ্টি মেলে তিনি একরকম অসহায়ের মতো তাকালেন সামনে দাঁড়ানো টোয়েনারের দিকে।
মনে হলো তিনি ছুটে পালাতে চেষ্টা করছেন ওই ভয়াবহ প্রেত মূর্তিটার কবল থেকে রক্ষা পেতে, কিন্তু পারছেন না। পেছন থেকে এখনো তার কাঁধ ধরে রেখেছে সেই মূর্তি। সিস্টার এলসা কাঁপতে কাঁপতে বলে উঠলেন, ও ও আমার পেছনেই দাঁড়িয়ে। আপনি ওকে দেখতে পাচ্ছেন না মিস্টার টোয়েনার? দেখতে পাচ্ছেন তো? টোয়েনার বলতে গেলেন যে না, তিনি কাউকেই দেখছেন না, কিন্তু পারলেন না বলতে। সেই ছায়া শরীর এত স্পষ্ট যে সহজেই যে কারো চোখে পড়ার কথা। চাঁদের এই অস্পষ্ট ক্ষীণ আলোতেও তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আতঙ্কে পাগল হয়ে যাবার হাত থেকে বাঁচতে অ্যান্থনি টোয়েনার নিজের মনকে বোঝাতে গেলেন যে হয়তো সিস্টারের পেছনেই মূর্তি কোনো মানুষেরই হবে, হয়তো টাউন থেকে আরও কেউ এসেছে এখানে। কিন্তু নিজের মনই তা মানতে অস্বীকার করল। না, এটা একেবারেই হাস্যকর যুক্তি। ওই মূর্তি মানুষের মতো আকৃতির হলেও মানুষের মোটেও নয়, বায়ুভূক এক অশরীরী। মনের সাথে নিরন্তর যুদ্ধ করতে করতে একসময় হার স্বীকার করে টোয়েনার শেষমেশ সেই প্রেত মূর্তিকে উদ্দেশ্য করে বলে উঠলেন, কে তুমি? এবার হিসহিসে গলায় সেই প্রেতাত্মা বলে উঠল, দীর্ঘ ৩০০ বছর, দীর্ঘ ৩০০ বছর আমি অপেক্ষায় থেকেছি কবে মুক্ত হব বাইরে পৃথিবীতে। আর একে ওই চার্চ পাঠিয়েছে আমায় ধ্বংস করতে। এক সামান্য মেয়ে মানুষ যে প্রথম থেকেই দুর্বল হৃদয়ে, একে কবজা করতে তাই আমার কোনো অসুবিধেই হয়। টোয়েনার এবার প্রায় হুঙ্কার দিয়ে বলে উঠলেন, তুমি যেই হও ওকে ছেড়ে দাও বলছি। সিস্টার এলসা এবার আতঙ্ক মিশ্রিত কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, ও ওর নাম জোনাথন ক্রেগ। আর সিস্টারের কথা শেষ হবার আগেই সেই প্রেত মূর্তি আবার বলে উঠল, আচ্ছা, তুমি দেখছি আমার নামও জানো। যাক, ভালো লাগে। শত শত বছর পরেও আমার নাম এখনো কারোর অজানা নয়। বলতে বলতে সিস্টার এলসার ঘাড়টাকে ডলতে লাগলো সে। ফের গর্জন করে উঠলেন অ্যান্থনি টোয়েনার, ছেড়ে দাও বলছি সিস্টারকে। বুড়ো, তুই কি দেখছিস না মেয়েটা কিরকম আমার ভয় কেঁচো হয়ে আছে, কিরকম কাঁদছে ভয় ঠক ঠক করে। দেখ, ও জানে আমি কে, আর এখন আমায় দেখে ওর সব সাহস পুরের মতো উড়ে গেছে। ও ভেবেছিল আমায় কয়েক করে নিয়ে যাবে, কিন্তু ওর বাসা ভেঙে গেছে। এখন ওকে আমার চরম শাস্তি পেতে হবে। বলতে বলতে সিস্টার এলসার বাম কানের কাছে মুখ নিয়ে এলো জোনাথন ক্রেকের প্রেত মূর্তি। ভয়ার্ত স্বরে কোনো রকমে চেঁচিয়ে সিস্টার এলসা বলে উঠলেন, মিস্টার টোয়েনার, মিস্টার টোয়েনার, আপনি পালিয়ে যান। এই কাঠের খণ্ডটা লুকিয়ে ফেলুন, আর সব লোককে গিয়ে সজাগ করে দিন। কোনো লাভ হবে না বোকা মেয়ে। এই লোকটা জানে না আমার প্রকৃত পরিচয় কি। এখনো ভাবছে আমি একটা মানুষ। আমি যে মানুষ নই সেটাও এখনো বিশ্বাস করে উঠতে পারিনি। তো কাকে ভরসা করে ওই কাঠের রসটা কোথায় লুকোতে পাঠাবি বোকা মেয়ে। মিস্টার টোয়েনার, আপনি ওদের গিয়ে বলুন আমি যতদূর পারি চেষ্টা করেছিলাম। টোয়েনারকে উদ্দেশ্য করে কথাগুলো বলার সময় দুই গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল সিস্টার এলসার। তিনি বলতে লাগলেন, আমি আমার লক্ষ্যের অনেক কাছাকাছি চলেও এসেছিলাম, কিন্তু শেষমেশ আমি ব্যর্থ হয়েছি। এটা নিয়ে যান, এই কাঠের খণ্ডটা নিয়ে যান।
বলেই টোয়েনারের দিকে ছুঁড়ে দিলেন সেই কারুকার্যমণ্ডিত বিশেষ কাঠের খণ্ডটা। দুহাতে জিনিসটাকে লুফে নিয়ে টোয়েনার 2 কদম পিছিয়ে গেলেন। সিস্টার এলসা তখনও আর্তনাদ করে বলে চলেছেন, লুকিয়ে ফেলুন ওটা, এমন জায়গায় লুকোন যেন যেন কেউ কখনো ওটা খুঁজে না পায়। কাউকে ওটার কথা জানাবেন না, গোপন অন্ধকার, কোনোদিন কোনো মানুষের হাত পড়বে না এমন কোনো জায়গায় লুকিয়ে ফেলুন, যান যান। সিস্টারের কথা শেষ হতে না হতেই তার পেছনে দাঁড়িয়ে থাকা জোনাথন ক্রেকের ছায়ামূর্তিটা সিস্টারের মাথাটাকে 2 হাতে ধরে তীব্র একটা মোচড় দিয়ে 1 পা ঘুরিয়ে দিল। না! আর্তনাদ করে উঠলেন অ্যান্থনি টোয়েনার। ঘাড়ের হাড় ভাঙার মটমট করে একটা শব্দ শোনা গেল। পরক্ষণেই সিস্টারের দেহটা ঠিকরে পড়ে গেল মাটিতে। কয়েকবার ধরফর করে চিরতরে স্থির হয়ে গেল তার শরীরটা। টোয়েনারের বুক চিরে একটা আর্তনাদ বেরিয়ে এলো, সিস্টার এলসা! তারপর সব ভুলে ছুটে এসে তিনি সিস্টার এলসার দেহটাকে পাঁজাকোলা করে তুলে নিলেন 2 হাতে। কিন্তু সিস্টারের স্থির মরা চোখ দুটো দেখে তিনি বুঝে গেলেন সিস্টার আর কোনো দিনই সাড়া দেবেন না। নিষ্প্রাণ ঘোলাটে চোখ দুটো শূন্য দৃষ্টিতে চেয়ে রয়েছে ওপরের আকাশের দিকে। কান্নায় ভেঙে পড়তে গিয়েও পারলেন না অ্যান্থনি টোয়েনার। তিনি দেখলেন জোনাথন ক্রেকের সেই ভয়াবহ মূর্তি এবার শূন্যে ভেসে 1 পা করে এগিয়ে আসছে তার দিকে। এবার কি তবে তার পালা? আমাকে যারা পৃথিবীর বুকে পুনরাগমন করতে বাধা দেবে তাদের এভাবেই শেষ করে দেব আমি। এত বছর অন্ধকারে পড়েছিলাম, কিন্তু জানতাম কেউ না কেউ একদিন ঠিক আসবে আমাকে উদ্ধার করতে, জ্ঞাতে বা অজ্ঞাতে। পৃথিবীতে যতগুলো বছর পেরিয়ে যাক, পৃথিবীতে বোকা লোকের অভাব কোনোদিনই হবে না। সিস্টার এলসার মৃতদেহটার দিকে তাকিয়ে নিতান্ত অবজ্ঞা ভরে কথাগুলো বলতে লাগলো জোনাথন ক্রেকের প্রেত মূর্তি। নিদারুণ ক্রোধে অ্যান্থনি টোয়েনার এবার চেঁচিয়ে উঠলেন, তুমি সিস্টারকে মেরে ফেললে, একটা পবিত্র মানুষকে তুমি হত্যা করে দিলে। জোনাথন ক্রেকের প্রেত মূর্তি বলল, পবিত্র হতে পারে, কিন্তু সে ভুল পথে চলছিল। এখন তুমি তুচ্ছ মানুষ, যাও একটা ক্রসটা নিয়ে যাও, বোকার মতো লুকিয়ে ফেলার চেষ্টা করো না, সফল হবে না। জনসমক্ষে এটাকে প্রকাশ করো, মহিমা প্রচার করো। দলে দলে মানুষ যখন ধর্মের মোহে ক্রসটাকে দেখতে আসবে, আমি এই ক্রসের মাধ্যমে তাদের মনকে চালিত করব। সবাই অজ্ঞাতে হয়ে যাবে আমার আজ্ঞাবহ দাস। ক্রোধে ফুঁসতে ফুঁসতে এবার অ্যান্থনি টোয়েনার বললেন, তুমি তুমি খুব শিগগিরই এই দুনিয়া থেকে চিরতরে চলে যাবে জোনাথন ক্রেক। জোনাথনের প্রেতাত্মাকে টোয়েনারের কথায় বিশেষ প্রভাবিত হতে দেখা গেল না। একটুও বিচলিত না হয়ে সে বেশ অবাক হয়েই তাকালো টোয়েনারের দিকে। মাথাটা একপাশে কাত করে বলল, না, তোমায় দিয়ে মনে হচ্ছে কাজ হবে না। কুছ পরোয়া নেই, আমি যখন বেরিয়ে আসতে পেরেছি, আমি নিজেই আমার উপযুক্ত লোক খুঁজে নেব। এত শতাব্দী অপেক্ষা করেছি, আরো কয়েকটা মাস না হয় অপেক্ষা করব। বা তোমার এই দেহটাকে কবজা করে নিতে আমার কতক্ষণ টোয়েনার? কিন্তু তোমাকে একটু একটু করে যন্ত্রণা দিয়ে হত্যা করতে আমি বেশি আনন্দ পাবো। টোয়েনার উত্তরে কিছু বলতে যাবার আগেই হঠাৎ তিনি অনুভব করলেন একজোড়া অদৃশ্য হাত বজ্রমুষ্টিতে যেন তার গলা টিপে ধরেছে। অথচ তার আশেপাশে কেউ নেই, কিন্তু তবু গলার উপর একজোড়া অদৃশ্য কঠিন হাতের স্পর্শ তিনি স্পষ্ট অনুভব করছেন। উফ, কি কঠিন চাপ! দেহের সমস্ত প্রাণবায়ু যেন চোখ আর মুখ দিয়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। 1 ফোঁটা বাতাসের জন্য ফুসফুস দুটো তীব্র মোচড় খাচ্ছে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে মণিকোঠা ছেড়ে।
সেই অদৃশ্য হাতের চাপে কণ্ঠনালী বুঝি ছিঁড়েই যায়। নিদারুণ যন্ত্রণা অস্ফুটে গোঙাতে শুরু করলেন অ্যান্থনি টোয়েনার। তার মধ্যে অনুভব করলেন সেই অদৃশ্য হাত তাকে ওই গলা টিপে ধরা অবস্থাতেই ধীরে ধীরে উপরে তুলছে। গলার ওপর হাতের চাপ আরো দৃঢ় হচ্ছে। অদৃশ্য লোক থেকে ভেসে এলো আবার সেই হিমশীতল পুরুষ কণ্ঠ। একটা নতুন দুনিয়া বানাবো আমি, আর এই জন্যই আমি আবার ফিরে এসেছি মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে। আমার দেহের হাড়গুলো টেন্স নদীর গভীরে পচে হয়ে গেছে কবি, কিন্তু সূক্ষ্ম দেহে আমি আজও আছি আর থাকবো। আমি একই সঙ্গে মৃত আবার জীবিত। জীবন আর মৃত্যু সীমারেখাটা আমার কাছে কোনো বাধা নাই। আমার নতুন খেলা শুরু হতে চলেছে। আছাড়ি পিছাড়ি করছেন টোয়েনার। হঠাৎ নিজের গলার ওপর থেকে হাত আলগা হয়ে যেতেই তিনি কাটা কলা গাছের মতো আছড়ে পড়লেন মাটির উপর। তখনও তার ফুসফুসে একজোড়া বাতাসের জন্য খাবি খেয়ে চলেছে। গলা দিয়ে একটা ঘর ঘর শব্দ বেরোচ্ছে, চোখের দৃষ্টি ঝাপসা। তবু তারই মধ্যে তার মনে হলো তার সামনে কিছুটা দূরে যেন বেশ কতগুলো ছায়া শরীর ক্রমশ এগিয়ে আসছে। অদূরে ওই অন্ধকার পরিত্যক্ত বেকলেসফোর্ডের গহীন জঙ্গলের ভেতর থেকে। আচ্ছা, মৃত্যু থেকে জীবনে ফেরা প্রথম প্রতিকৃতি তাহলে শুধু আমি একা নই। আবার ভেসে এলো জোনাথন ক্রেকের প্রেত মূর্তির সেই অপার্থিব খসখসে গলা। সম্ভবত সেও ওই ছায়ামূর্তিগুলোকে দেখতে পেয়েছে। ঝাপসা দৃষ্টির মধ্য দিয়েও টোয়েনার দেখতে পেলেন ক্রমশ বাড়ছে ছায়ামূর্তির সংখ্যা। ভিড়টা ক্রমশ এগিয়ে আসছে এদিকে। টোয়েনার বুঝলেন ওরা সেই বহু যুগ আগে মারা যাওয়া বেকলেসফোর্ডের মৃত বাসিন্দার দল, যারা এতদিন এই চার্চকে আগলে রেখেছিল। ওরা আসছে আবার, নিশ্চয়ই তাকে সাহায্য করতেই আসছে। সেই ভৌতিক দেহগুলোর দিকে চেয়ে টোয়েনার অস্ফুটে বলে উঠলেন, হেল্প মি, হেল্প মি, তোমরা সবাই আমায় সাহায্য করো। এবার ফের ভেসে এলো জোনাথন ক্রেকের খ্যাসখ্যাসে গলা। বিদ্রুপ ঝরে পড়ছে তার গলায়। কাদের কাছে সাহায্য চাইছো? ওদের কাছে? ওদের ক্ষমতা কতটুকু আমার বিরুদ্ধে দাঁড়ায়? তুমি আমাদের ফাদার জেরোফোর্ডকে হত্যা করেছো। তুমি তার মনকে কবজা করে তাকে চালনা করেছিলে নিজের ইচ্ছে মতো। কথাগুলো বলতে বলতে ক্রেকের পৈশাচিক মূর্তির দিকে এগোতে এগোতে বলে উঠল এক বেকলেসফোর্ডবাসী। বিদ্রুপের হাসি ফুটে উঠল জোনাথন ক্রেকের মুখে। সে বলল, খুবই বোকা আর দুর্বল চিত্তের মানুষ ছিল তোমাদের ফাদার। আমি তো তাকে মরতে বলিনি। আমি চাইছিলাম তাকে ওই চার্চে নিজের চেম্বারে এনে ওই কাঠের ক্রসটা উদ্ধার করাতে, যাতে আমি আবার বাইরের পৃথিবীতে মুক্ত হতে পারি। কিন্তু ওই মূর্খ আমার নির্দেশ বুঝতে পারেনি। বুঝতে পারলে সে নিজে বাঁচত, তোমরাও বেঁচে থাকতে পারতে অনন্তকাল আমারই মতো। কিন্তু এই বোকাটার জন্য তোমরা সবাই মরলে শেষ। আমাকে তাই আরো কিছুকাল অপেক্ষা করতে হয়েছিল মুক্ত হবার জন্য। সেদিন শুধু তিনি বিপদে পড়েননি, আমরা সবাই মারা পড়েছিলাম স্রেফ তোমার জন্য। তোমার জন্য সেদিন আমাদের উপর অভিশাপ নেমে এসেছিল। বলতে বলতে টোয়েনারের পাশ দিয়ে ক্রেকের দিকে এগোতে এগোতে বলে উঠল আরেকটি ছায়ামূর্তি। এই ছায়ামূর্তিটি একটি নারীর। জোনাথন ক্রেক বলল, এর জন্য তোমরা আমায় দোষ দিতে পারো না। আমি বলতে বলতে সহসা সে থেমে গেল। বেশ কয়েকটি ছায়ামূর্তি ততক্ষণে ক্রেকের প্রেতাত্মাকে চারদিক থেকে ঘিরে ধরে তাকে রীতিমতো চেপে ধরেছে। বিকট হেসে জোনাথন ক্রেক বলে উঠল,
কি করতে চাইছো তোমরা? তোমরা ভেবেছো তোমরা আমার বিরুদ্ধে জিতে যাবে? দলে দলে ছায়ামূর্তি এগিয়ে আসতে লাগলো ক্রেকের দিকে। জীবিত নয় কেউই, কিন্তু সবারই চোখ প্রতিহিংসার আগুনে ধকধক করে জ্বলছে। তারা সেই 1 শতাব্দীর আগের পুরনো হিসেব চুকিয়ে ফেলতে চায় জোনাথন ক্রেকের সাথে। সমস্বরে এবার প্রেতাত্মাদের দল বলে উঠল, আমাদের মৃত্যুর জন্য স্রেফ তুমিই দায়ী ক্রেগ। তোমাকে চলে যেতেই হবে এই দুনিয়ার বুক থেকে। তুমি চলে যাও, চলে যাও। বলতে বলতে সমবেত প্রেতাত্মার দল জোনাথন ক্রেগকে চারপাশ থেকে চেপে ধরল, আর ক্রেগ তাদের হাত থেকে ছাড়া পাবার জন্য মরিয়া চেষ্টা চালাতে লাগলো। ফিকে চাঁদের আলোয় চোখের সামনেই অদ্ভুত দৃশ্য থেকে অ্যান্থনি টোয়েনারের বিস্ময়ের সীমা রইল না। তিনি হতভম্ব হয়ে দেখতে লাগলেন সেই অদ্ভুত অবিশ্বাস্য দৃশ্যটা। একসময় তার খেয়াল হলো তাকে এবার এখান থেকে চলে যেতে হবে। ধীরে ধীরে 2 পায়ের ওপর ভর দিয়ে উঠে দাঁড়ালেন তিনি। জোনাথন ক্রেকের প্রেত মূর্তি এখন বেকলেসফোর্ডের বিদেহী বাসিন্দাদের সম্মিলিত আক্রমণ ঠেকাতে ব্যস্ত। টোয়েনারের দিকে তার এখন খেয়াল নেই। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে টোয়েনার দেখলেন সিস্টার এলসার আনা সেই কারুকার্যময় কাঠের ক্রসটা তার পায়ের কাছে পড়ে আছে। খানিক ইতস্তত করে আস্তে আস্তে ওটা তুলে নিলেন তিনি। তারপর পায়ে পায়ে পিছু হটতে লাগলেন। যদিও তার খুব ইচ্ছে হচ্ছিল গোটা ব্যাপারটা শেষ পর্যন্ত দেখেন। শেষমেশ এই অশরীরী লড়াইয়ের ফল কি হয় তা জানার খুব কৌতূহল হচ্ছিল তার। কিন্তু পরক্ষণেই তার মনে হতে লাগলো, না, এখানে দাঁড়িয়ে থেকে কাজ নেই। তাকে এখন ক্রফোর্ডে ফিরতেই হবে। গোটা ব্যাপারটা এতই অবিশ্বাস্য যে চোখের সামনে দেখেও বিশ্বাস করে উঠতে পারছেন না তিনি। এক এক সময় তার নিজের ওপরেই সন্দেহ হচ্ছে, তিনি পাগল হয়ে যাননি তো? এসব কি ঘটছে তার চোখের সামনে? বনের পথ ধরলেন টোয়েনার। এখন টাউনে ফিরে গিয়ে তাকে প্রথম কর্তব্য তার সিস্টার এলসার মৃতদেহটা নিয়ে আসার জন্য লোক পাঠানো। তারপর তিনি নিজেকে কোনো ডাক্তারকে দিয়ে চেক আপ করাবেন যে তিনি আদৌ এখনো সুস্থ আছেন তো। বনের পথ ধরে ছুটতে লাগলেন তিনি। উন্মাদের মতো ছুটছেন। পেছন থেকে এখনো কানে আসছে সেই সম্মিলিত প্রেতাত্মাদের অপার্থিব রোষপূর্ণ চিৎকার চেঁচামেচি, আর সবার কণ্ঠস্বর ছাপিয়ে শোনা যাচ্ছে জোনাথন ক্রেকের অশুভ দুষ্ট আত্মার আর্তনাদ। এখনো সে নিজেকে ওদের কবল থেকে মুক্ত করার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। চিৎকার করে তখনও সে বলে চলেছে, তোমরা কে? তোমাদের নাম কোথাও লেখা নেই, লেখা থাকবেও না। কিন্তু আমাকে দেখো, যুগান্তব্যাপী সবাই চিনে। আমি একমাত্র সেই মানুষ যে মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে ফিরে আসতে পেরেছে পৃথিবীর বুকে। চিৎকার চেঁচামেচি আর আর্তনাদের মধ্যেই একসময় হঠাৎ করেই সবকিছু আবার চুপচাপ হয়ে গেল। হঠাৎ বেকলেসফোর্ডের সেই অশরীরী বাসিন্দার দল আবিষ্কার করল যে ওই জোনাথন ক্রেকের অশুভ আত্মা তাদের মধ্যে নেই। কোথায় যেন হঠাৎ মিলিয়ে গেছে। কয়েক মুহূর্ত তারা এদিক ওদিক চাইল, কিন্তু কোথাও তাকে না দেখতে পেয়ে একসময় তারাও এক এক করে মিলিয়ে গেল রাতের বাতাসে। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।